আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাসের বিষয় ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, কালান্তিক মজুদ পদ্ধতিতে আর্থিক বিবরণী প্রস্তুত। চ্যাপ্টার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, PA 33, প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের 33তম ক্লাস। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ফিনান্সিয়াল স্টেটমেন্টস অধ্যায় শুরু করেছি এবং সেখানে আমরা বলেছি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের 5টি উপাদান। তো আমাদের অনার্স বা পাস এই ফার্স্ট ইয়ারে মূলত আমাদের 3টা উপাদান ধারণা দরকার। সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, অনার্স ইকুইটি স্টেটমেন্ট আর হচ্ছে ব্যালেন্স শিট। এটা এক মালিকানা কারবারের জন্য। আর জয়েন্ট স্টক কোম্পানির জন্য ইনকাম স্টেটমেন্ট, রিটেন আর্নিং স্টেটমেন্ট আর হচ্ছে ব্যালেন্স শিট। তবে এখানে নামকরণগুলো আধুনিক হয়েছে। অবশ্য অলরেডি SSC লেভেলে চালু হয়ে গেছে যে ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী এর আধুনিক নাম হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, বিশদ আয় বিবরণী। আর ব্যালেন্স শিটের আধুনিক নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা আজকে কালান্তিক মজুদ পদ্ধতিতে আর্থিক বিবরণী প্রস্তুত এ ব্যাপারে আমরা ধারণা নেব, ইনশাল্লাহ বিস্তারিতভাবে নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমাদের আসলে আগে আমরা যে গত ক্লাসে বলেছিলাম যে ইনকাম স্টেটমেন্ট 2 ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এক ধাপ আয় বিবরণী, বহু ধাপ আয় বিবরণী। সেবামূলক প্রতিষ্ঠান এক ধাপ আয় বিবরণী প্রস্তুত করে থাকে, আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বহু ধাপ আয় বিবরণী ব্যবহার করে থাকে। তো আমরা প্রথমে দেখব যে বহু ধাপ আয় বিবরণীর ছক সম্বন্ধে ধারণা দরকার। তো প্রথমে আমরা দেখি যে প্রথমে লেখা আছে অপারেটিং রেভিনিউ। লেখা কম্পালসারি না, লেখলে উত্তম। যেমন প্রথমে সেলস, যেহেতু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কালান্তিক মজুদ পদ্ধতিতে আর্থিক বিবরণী কিভাবে প্রস্তুত করে সে ধারণা আমরা প্রথমে নেব। সেলস এখানে ধরে নেওয়া হয়েছে যে 265 টাকা। সেখান থেকে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস এবং সেল ডিসকাউন্ট যদি থাকে এবং সেলস কমিশন ডাইরেক্ট যদি থাকে, এইগুলো যোগ করে সেলস থেকে বাদ দিতে হবে। যেমন এখানে সেলস রিটার্ন 10 টাকা ধরা হয়েছে, সেল ডিসকাউন্ট 5 টাকা, দুটা যোগফল হচ্ছে 15 টাকা। সেলস থেকে এই 15 টাকা লেস করলে 250 টাকা, এটা হচ্ছে নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। হ্যাঁ, আমাদের এই ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ডের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। কস্ট অফ গুডস সোল্ডের ধারণা, তাহলে আমি এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যেমন হচ্ছে নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। তো কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করব? যেমন মার্চেন্ডাইজ ইনভেন্টরি বিগিনিং, প্রারম্ভিক মজুদ পণ্য 10 টাকা, তার সাথে পার্সেস 100 টাকা এবং পার্সেস থেকে পার্সেল রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস 6 টাকা এবং পার্সেস ডিসকাউন্ট 4 টাকা। এই দুটো যোগ করে হয় হচ্ছে 10 টাকা। পার্সেস থেকে পার্সেল রিটার্ন এবং পার্সেল ডিসকাউন্ট 10 টাকা বাদ দিলে 90 টাকা পাওয়া যায়। এটা হচ্ছে নিট ক্রয় 90 টাকা। তারপরে এর সাথে ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ হবে, যেমন ফ্রাইট ইন বা ট্রান্সপোর্টেশন ইন বা ক্যারেজ ইন, তার মানে আন্তঃপ্রবহন ধরে নেওয়া হচ্ছে 2 টাকা। ইম্পোর্ট ডিউটি অ্যান্ড ক্লিয়ারিং চার্জ, আমদানি শুল্ক 3 টাকা, মোট হচ্ছে 5 টাকা। তো এই যে আগে যে নিট পারচেজ 90 টাকা, তার সাথে ক্রয় সংক্রান্ত খরচ 5 টাকা যোগ হলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 95 টাকা। কস্ট অফ গুড পারচেস, ক্রয়কৃত পণ্যের ব্যয় 95 টাকা।
90 টাকা ছিল নিট পারচেজ, তার সাথে ক্রয় সংক্রান্ত খরচ 5 টাকা যোগ করে পাওয়া গেল 95 টাকা। এটার নাম হচ্ছে কস্ট অফ গুড পারচেজ। এখন ওই যে প্রারম্ভিক মজুত পণ্য 10 টাকা এবং কস্ট অফ গুড পারচেজ 95 টাকা যোগ করলে পাওয়া যায় 105 টাকা। এটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, বিক্রয়যোগ্য মালামালের ব্যয় 105 টাকা। সেখান থেকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইন্ডেক্স, তার মানে সমাপনী মজুত পণ্য 5 টাকা বাদ দিলে যে 100 টাকা পাওয়া যায় সেটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এখন এই নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড 100 টাকা বাদ দিলে 150 টাকা পাওয়া যায়, সেটা হচ্ছে গ্রস প্রফিট বা গ্রস মার্জিন। এটাই হচ্ছে এই জায়গাটাই হচ্ছে ইনকাম স্টেটমেন্টের খুব টেকনিক্যাল জায়গা। এই জায়গাটা আসলে সেলস থেকে প্রথমে তো নিট সেলস বের করলাম, সেলস রিটার্ন এবং সেল ডিসকাউন্ট বাদ দিয়ে তারপর কস্ট অফ গুডস সোল্ড বের করে নিট সেলস থেকে পার্থক্য করলে গ্রস প্রফিট পাওয়া যায়। তো গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হবে। অপারেটিং এক্সপেন্স বা কমার্শিয়াল এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স বা কমার্শিয়াল এক্সপেন্স, পরিচালনা খরচ বা বাণিজ্যিক খরচ। এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স বিক্রয় সংক্রান্ত খরচ, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্রশাসনিক খরচ। এখন সেলিং এক্সপেন্স অনেকগুলো আছে, যে বাজারজাতকরণ করতে যাই যা খরচ হয়, বিক্রয়, উন্নয়ন, প্রসার, এমনকি বিক্রয়কৃত পণ্য ক্রেতার গোডাউনে পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় খরচ। তো এখানে দেওয়া আছে 18টা বিক্রয় সংক্রান্ত খরচ: অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, ফ্রাইট আউট বা ট্রান্সপোর্ট আউট, ডেলিভারি এক্সপেন্স, টু সাপ্লাই এক্সপেন্স, সেলস স্যালারি, সেলিং। তার মানে বিক্রয় রিলেটেড, সেলিং রিলেটেড যত খরচ আছে সব সেলিং এক্সপেন্স। তো এটা যোগ করে হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে টোটাল সেলিং এক্সপেন্স 20 টাকা। তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্রশাসনিক খরচ। তো অফিস সংক্রান্ত যত খরচ আছে, সাপ্লাই এক্সপেন্স, অফিস সাপ্লাই এক্সপেন্স, প্রিন্টিং স্টেশনারি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, অডিট ফি, হিট অ্যান্ড লাইট, ইন্স্যুরেন্স এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, লজ চার্জ, পোস্টাল অ্যান্ড টেলিগ্রাম, ডিপ্রিশন এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স, অফিস ইলেকট্রিসিটি। মোট কথা অফিস সংক্রান্ত যত খরচ আছে এখানে ধরে নেওয়া আছে যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন 12 টাকা। তাহলে টোটাল সেলিং এক্সপেন্স 20 টাকা এবং টোটাল অ্যাডমিনিস্ট্রেশন 12 টাকা। তো এই দুইটা যোগ করলে হয় হচ্ছে 32 টাকা। এইটা হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্স, টোটাল অপারেটিং এক্সপেন্স। তাহলে গ্রস প্রফিট 150 থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স 32 টাকা বাদ দিলে পাওয়া যায় 118 টাকা। এটা হচ্ছে ইনকাম ফ্রম অপারেশন, পরিচালনা কার্যাবলী থেকে আয়, ইনকাম ফ্রম অপারেশন। এখন এর সাথে আদার রেভিনিউ অ্যান্ড গেন যোগ করতে হবে অথবা পৃথকভাবে দেখানো যেতে পারে। এখানে দেখানো হয়েছে আদার রেভিনিউ অ্যান্ড গেন 6 টাকা। সেটা কি? ইন্টারেস্ট ইনকাম, অ্যাপ্রিসিয়েশন প্রিমিয়াম ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, তার মানে অপরিচালনা খরচাবলী। ও আদার রেভিনিউ অ্যান্ড গেন অন্যান্য আয় এবং লাভ, এইগুলো আলাদাভাবে যোগ দেখানো হয়েছে 6 টাকা। আর আদার এক্সপেন্স অ্যান্ড লসেস হচ্ছে 4 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ডোনেশন, কমিশন এক্সপেন্স, পার্সেল ডিসকাউন্ট, লস অন সেল অফ ইকুইপমেন্ট অর এনি অ্যাসেট, অ্যাবনর্মাল লস। তার মানে আদার এক্সপেন্স অ্যান্ড লসেস ধরা হয় 4 টাকা। তাহলে আদার রেভিনিউ অ্যান্ড গেন 6 টাকা, আদার এক্সপেন্স লসেস 4 টাকা। তো এই আদার রেভিনিউ এবং আদার এক্সপেন্সের পার্থক্য যে 2 টাকা, এটা লেখা হয়েছে নিট অফ আদার এক্সপেন্স অ্যান্ড রেভিনিউ 2 টাকা। তাহলে ইনকাম ফ্রম অপারেশন 118 সাথে এই নিট অফ আদার এক্সপেন্স অ্যান্ড রেভিনিউ 2 টাকা পজিটিভ, তার মানে রেভিনিউ এখানে বেশি। যোগ করলে পাওয়া যায় নিট ইনকাম বিফোর ট্যাক্স, নিট ইনকাম বিফোর ট্যাক্স 120 টাকা। নিট ইনকাম বিফোর ট্যাক্স 120 টাকা। সেখান থেকে ইনকাম ট্যাক্স প্রভিশন, তার মানে আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতি ধরে নেওয়া হয়েছে 30%। তাহলে 120 টাকা 30% হচ্ছে 36 টাকা, বাদ দিলে থাকে হচ্ছে 84 টাকা। এটাই হচ্ছে নিট ইনকাম আফটার ট্যাক্স, নিট ইনকাম আফটার ট্যাক্স। তাহলে আমরা মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট সম্বন্ধে ধারণা পেলাম।
এখন হচ্ছে অনার্স ইকুইটি স্টেটমেন্ট। আমরা গত ক্লাসে অনার্স ইকুইটি স্টেটমেন্ট কিছুটা আলোচনা করা হয়েছিল, তারপরে আরেকটু আলোচনার প্রয়োজন আছে। সেটা হচ্ছে যে অনার্স ইকুইটি স্টেটমেন্ট মালিকানা সত্তা বিবরণী। তার মানে যে বিবরণীতে মালিকে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন, নিট ইনকাম, মূলধনের সুদ যোগ করে উত্তোলন সুদ বাদ দিয়ে মালিকের মোট অধিকার পরিমাণ জানা যায় যে বছর শেষে কত হলো, সেটাই হচ্ছে অনার্স ইকুইটি স্টেটমেন্ট। তো এটা লেখা আছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন অনার্স ইকুইটি অথবা অনার্স ইকুইটি স্টেটমেন্ট। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে এক্স ক্যাপিটাল জানুয়ারি 2018 ফর রানিং বিজনেস। আগের থেকে যদি চলমান ব্যবসা হয় তাহলে আমাদের লিখতে হবে প্রারম্ভিক মূলধন, তার সাথে অ্যাড ইনভেস্টমেন্ট লেখা হয় যদি এই বছরই ব্যবসাটা শুরু হয়ে থাকে, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট কথাটা লেখা হয়। তারপরে ফার্দার ক্যাপিটাল বা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, নিট ইনকাম এবং ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এগুলো সব যোগ 160 টাকা। তাহলে তার সাথে ড্রয়িং এবং ইন্টারেস্ট অন ড্রয়িং 60 টাকা, 660 থেকে 60 বাদ দিলে 600 টাকা থাকে। এটাই হচ্ছে এক্স ক্যাপিটাল ডিসেম্বর 31, 2008 বা ইন্ডিং ক্যাপিটাল। এটাই হচ্ছে অনার্স ইকুইটি স্টেটমেন্ট। তারপরে হচ্ছে রিটেন আর্নিং স্টেটমেন্ট। তার মানে যদি এক মালিকানা কারবার হয় তাহলে অনার্স ইকুইটি স্টেটমেন্ট করা হয়, আর যদি যৌথ মূলধনী কারবার হয় তাহলে রিটেন আর্নিং স্টেটমেন্ট প্রস্তুত করা হয়। সেক্ষেত্রে ছকটা কি? তো এখানে এই যে সাপোজ ধরে নিলাম এবিসি রিটেন আর্নিং স্টেটমেন্ট। যে বিবরণীতে বিগত বছরে মুনাফা জেরের সাথে চলতি বছরে মুনাফা জের সমন্বয় করতে হয়। সনাতন পথে যাকে বলা হতো লাভ লোকসান বন্টন হিসাব, এখনই এটা হচ্ছে রিটেন আর্নিং স্টেটমেন্ট। তো এখানে হচ্ছে নিট মুনাফা হতে সাধারণ সূচিতে ঘোষিত প্রদত্ত লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, বিশেষ সঞ্চয় ইত্যাদি বাদ দেওয়ার জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে সংরক্ষিত আয় বিবরণী বলে। তো এটা আমরা ছকটা দেখে নিই। সাপোজ কোম্পানির নাম এবিসি কোম্পানি, রিটেন আর্নিং স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডিয়া ডিসেম্বর 31, 2007 বা যে বছর শেষে করব সেই বছর উল্লেখ হবে। তো রিটেন আর্নিং এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকে। এটা ট্রায়াল ব্যালেন্সে সাধারণত গত হিসাবকালের শেষ তারিখ বা এ বছরের প্রথম তারিখ দিয়ে লেখা থাকবে রিটেন আর্নিং অবন্টিত লাভ। তার সাথে এই বছরের নিট প্রফিট যোগ হবে, কিন্তু এখানে একটা ট্যাক্সের ব্যাপার আছে। এক্সেস অফ এক্সিস্টিং ইনকাম ট্যাক্স প্রভিশন ওল্ড সাপোজ 50 টাকার, ইনকাম ট্যাক্স পেড হচ্ছে 40 টাকা। তার মানে এখানে ধরে নেওয়া হয়েছে যে পুরাতন আয়কর সঞ্চিতি র্যামিলে ধরি 50 টাকা আছে, আর ইনকাম ট্যাক্স প্রদান র্যামিলে ডেবিট আছে 40 টাকা। তাহলে আমাদের যে পুরাতন আয়কর সঞ্চিতি 10 টাকা বেশি, সেটা রিটেন আর্নিং নিট ইনকাম এর সাথে যোগ হবে। তো এখানে ধরা হয়েছে র্যামিলে আছে রিটেন আর্নিং 40 টাকা, এবছর লাভ হয়েছে 50 টাকা, আর হচ্ছে পুরাতন আয়কর সঞ্চিতি বেশি হচ্ছে 10 টাকা। এই তিনটা যোগ করে মোট 100 টাকা। এটা হচ্ছে আমরা রিটেন আর্নিং এর স্টেটমেন্টটা ডিটেলস ছক আকারে দেখে নিচ্ছি, যাতে পরবর্তীতে যে কোনো আনকমন কিছু না থাকে, ধারণার বাইরে না থাকে সেজন্য। তো এখানে প্রথমে লেখা লেস এক্সেস ইনকাম ধরে নেওয়া হলো যে ইনকাম ট্যাক্স হচ্ছে প্রদান 50 টাকা আর পুরাতন আয়কর সঞ্চিতি 40 টাকা। তার মানে আয়কর সঞ্চিতি যা ছিল তার চেয়ে ইনকাম ট্যাক্স বেশি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের লেস আকারে দেখাতে হবে, কারণ এক্সেস ইনকাম ট্যাক্স তার মানে ইনকাম ট্যাক্স বেশি দেওয়া হয়েছে 10 টাকা, ডিভিডেন্ড পেড 6 টাকা, ইনকাম ডিভিডেন্ড পেড 4 টাকা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 4 টাকা যেটা র্যামিলে ডেবিটে দেওয়া থাকে, প্রপোজ ডিভিডেন্ড 10 টাকা, ট্রান্সফার টু এনি ফান্ড। তার মানে কোম্পানির লাভের অবস্থা বুঝে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়, কোনো তহবিল সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে এখানে আসবে সাধারণভাবে সঞ্চিত তহবিল স্থানান্তর করা হয়, সেটা এখানে বসবে। ধরি 8 টাকা, তাহলে লেস 10, 16, 4, 20, 30, 38 টাকা।
38 টাকা বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে রিটেন আর্নিং ইন্ডিং, এই যে 42 টাকা রিটেন আর্নিং কারেন্ট ইয়ার, এন্ড অফ কারেন্ট ইয়ার 42 টাকা। তাহলে আমরা যেটা এখানে জানলাম যে রিটেন আর্নিং স্টেটমেন্টের ছকটা কি হবে। এখন আমরা জানবো ব্যালেন্স শিটে আমরা গতকাল সেবামূলক প্রতিষ্ঠানে দেখেছিলাম যে সেবামূলক প্রতিষ্ঠান সাধারণত আনক্লাসিফাইড ব্যালেন্স শিট প্রস্তুত করে থাকে, কিন্তু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান সাধারণত ক্লাসিফাইড ব্যালেন্স শিট ব্যবহার করে থাকে। সেই ছকটা আমরা দেখব 11-14 পৃষ্ঠা। 11-14 পৃষ্ঠা হচ্ছে ক্লাসিফাইড ব্যালেন্স শিটের ছকটা আমরা দেখব। হ্যাঁ, ক্লাসিফাইড ব্যালেন্স শিটের আধুনিক নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থার বিবরণী। এবং প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপর স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট যেটা প্রশ্নে দেওয়া থাকে সেটাই লিখতে হবে। আর হচ্ছে কখন প্রস্তুত করতেছি, কারণ ব্যালেন্স শিট হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে কারবারের দায়, সম্পত্তি এবং মালিকানা সত্ত্বের বিবরণীর চিত্র। তাহলে প্রথমে আমরা দেখি, প্রথমে অ্যাসেটস মাঝামাঝি। তো প্রথমে কারেন্ট অ্যাসেট, চলতি সম্পত্তি, যে সম্পত্তিগুলো স্বাভাবিকভাবে নগদ টাকায় রূপান্তরিত হয়ে যায়, যে সম্পত্তিগুলো আজকে দেখা যাচ্ছে ক্যাশ টাকা, সেটাই যদি আমরা পণ্যদ্রব্য ক্রয় করি হয়ে যাবে ইনভেন্টরি, সেটাই ধারে বিক্রি করলে হয়ে যাবে অ্যাকাউন্ট রিসিভেবলে স্বীকৃতি পেলে হয়ে যাবে নোট রিসিভেবল, সেটাই আবার ডিসকাউন্ট করলে বা মেয়াদপূর্তিতে আদিষ্টের কাছ থেকে আদায় হলে এটা আবার হয়ে যাবে ক্যাশে রূপান্তর হয়ে যাবে। তার মানে যে সম্পত্তিগুলো স্বাভাবিকভাবে চলতি হিসাবকালের মধ্যেই নগদ টাকায় রূপান্তরিত হয়ে যায় সেটাই হচ্ছে কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেট ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, মার্চেন্ট ইনভেন্টরি, সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, ইন্টার রিসিভেবল, প্রিপেড রেন্ট, এগুলো কারেন্ট অ্যাসেট। তার টোটাল কারেন্ট অ্যাসেট লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেটের পরে বসবে। তো আমরা ধরে নিলাম যে ইনভেস্টমেন্ট স্টক এক্স অ্যান্ড কোম্পানির ভিতরে আমরা শেয়ার ক্রয় করেছি, এটা ইনভেস্টমেন্ট। আর একটা হচ্ছে বন্ড রিসিভেবল, ডিবেঞ্চার বা বন্ড আমরা ক্রয় করেছি অন্য প্রতিষ্ঠানের, সেটাও এখানে এটা লং টার্ম ইনভেস্টমেন্ট। তো এটা ধরা হয়েছে যে 20 টাকা টোটাল লং টার্ম ইনভেস্টমেন্ট। তারপরে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বা ফিক্সড অ্যাসেট, যেগুলো স্থায়ী সম্পত্তি, দৃশ্যমান স্থায়ী সম্পত্তি, সেগুলো লেখা হয় ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, মেশিনারি, ফার্নিচার। আর যদি অবচয় সঞ্চিত থাকে সে এটা লেস হবে। তাহলে হচ্ছে টোটাল প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটা 48 টাকা। তারপর ইনট্যাঞ্জিবল অ্যাসেট, অস্পর্শনীয় সম্পত্তি, প্যাটেন্ট, গুডউইল, প্রিমিয়াম এক্সপেন্স, ট্রেডমার্কস। আর যদি এটা অ্যামোর্টাইজেশন থাকে সেটা লেস হবে। তো টোটাল ইনট্যাঞ্জিবল অ্যাসেট 12 টাকা। তাহলে এখন টোটাল কারেন্ট অ্যাসেট 80, টোটাল লং টার্ম ইনভেস্টমেন্ট 20, টোটাল প্রপার্টি অ্যান্ড প্ল্যান্ট ইকুইপমেন্ট 48, টোটাল ইনট্যাঞ্জিবল অ্যাসেট 12, মোট টোটাল অ্যাসেট 160 টাকা। এখন লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটি, দায় এবং মালিকানা সত্ত্বা। প্রথমে কারেন্ট লাইবিলিটি, যে দায়গুলো স্বাভাবিকভাবে পরবর্তী হিসাবগুলোর মধ্যে পরিশোধ করা হবে সেটাই হচ্ছে চলতি দায়। যেমন নোটস পেবল ডিউ ইন নেক্সট ইয়ার, নোটস পেবল যে অংশটা পরবর্তী হিসাবকালের মধ্যে পরিশোধ করা হবে। আর তারপরে অ্যাকাউন্টস পেবল, সনাতন নাম সান্ডিকেটর, আনআর্ন রেভিনিউ, ইন্টারেস্ট পেয়েবল, স্যালারিজ পেয়েবল, যে কোনো এক্সপেন্স পেয়েবল, এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। প্রপার্টি ট্যাক্স পেয়েবল, তো ধরে নেওয়া হলো টোটাল কারেন্ট লাইবিলিটি 30 টাকা। তারপরে লং টার্ম লাইবিলিটি, দীর্ঘমেয়াদী ঋণ যেগুলো একাধিক বছর ধরে পরিশোধ করা হয়, নোটস পেয়েবল নট ডিউ ইন নেক্সট ইয়ার, তার মানে নেক্সট ইয়ারে পরিশোধ করা হবে, সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। আর যেটা পরবর্তীতে পরিশোধ করা হবে সেটা হচ্ছে লং টার্ম লাইবিলিটি। তারপর মর্টগেজ পেবল, ব্যাংক লোন, বন্ড পেবল, এগুলো সব হচ্ছে লং টার্ম লাইবিলিটি।
তারপরে অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব, যেটা অনার্স ইকুইটি স্টেটমেন্ট থেকে ইন্ডিং যে ব্যালেন্স সেটা নিয়ে বসালে আমাদের এই যে টোটাল কারেন্ট লাইবিলিটি, টোটাল লং টার্ম লাইবিলিটি এবং অনার্স ইকুইটি, এই তিনটা যোগ বলে হচ্ছে টোটাল লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি। তাহলে আমরা ক্লাসিফাইড ব্যালেন্স শিটের চিত্র দেখলাম, ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এখন হচ্ছে 11-15, হ্যাঁ এটা জানলাম যে এক মালিকানা কারবারের ব্যালেন্স শিট প্রস্তুত করার ক্ষেত্রে কিভাবে প্রস্তুত করতে হবে সেটা আমরা দেখলাম। এখন যদি এটা যৌথ মূলধনী কারবার হয়, যৌথ মূলধনী কারবার হলে তাহলে ব্যালেন্স শিটের ক্ষেত্রে কি পার্থক্য আছে সেটা আমাদের জানার দরকার আছে। তো সেখানে আমরা দেখি এখানে দেখানো হয়েছে অনলি লাইবিলিটি সেকশন, তার মানে অ্যাসেট এক মালিকানা কারবারের অ্যাসেট যেভাবে দেখানো হয়েছে জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে একই চিত্র, কিন্তু লাইবিলিটি সাইডের পার্থক্য আছে। জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে দায়ের দিকে ভিন্নতা আছে, যেমন লাইবিলিটি সাইডে প্রথমে লেখা হয় কারেন্ট লাইবিলিটি, সেখানে এখানে নতুন বাড়তি কারেন্ট লাইবিলিটি কি আছে, যেমন ইনকাম ট্যাক্স প্রভিশন বা প্রপোজ ডিভিডেন্ড, ট্যাক্স পেবল, এগুলো হচ্ছে বাড়তি চলতি দায়। তার মানে যৌথ মূলধনী কারবার হলে এখানে চলতি দায়ের ভিতরে বাড়তি কতগুলো পাওয়া যেতে পারে। তারপরে লং টার্ম লাইবিলিটি দীর্ঘমেয়াদী দায়। হ্যাঁ, দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে যৌথ মূলধনী কারবারে যে সমস্ত বাড়তি কিছু দায়ের ব্যাপার আছে, যেমন বন্ড পেবল বা ডিবেঞ্চার, তারপরে অব্লিগেশন আন্ডার এমপ্লয়ি পেনশন প্ল্যান, এইগুলো হচ্ছে বাড়তি দীর্ঘমেয়াদী দায় যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে। তাহলে টোটাল কারেন্ট লাইবিলিটির ক্ষেত্রে কি বাড়তি আছে, যে ইনকাম ট্যাক্স পেবল বা ইনকাম ট্যাক্স প্রভিশন আর প্রপোজ ডিভিডেন্ড। আর লং টার্ম লাইবিলিটির ক্ষেত্রে বাড়তি যেটা আছে বন্ড পেবল বা ডিবেঞ্চার, মর্টগেজ পেবল, ব্যাংক লোন, এগুলো যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দায়ের বাড়তি যে এন্ট্রিগুলো। তারপরে হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি, স্টক হোল্ডার ইকুইটি কমন স্টক, তার মানে শেয়ার মূলধন। তারপরে শেয়ার প্রিমিয়াম, শেয়ার প্রিমিয়ামের আধুনিক নাম হচ্ছে এডিশনাল ক্যাপিটাল ইন এক্সেস অফ অ্যাট পার ভ্যালু। তারপরে রিজার্ভ ফান্ড, রিটার্ন আর্নিং, ইন্ডিং, এইগুলো যোগ করলে হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি। তাহলে আমরা দেখলাম যে যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে ব্যালেন্স শিট প্রস্তুত করার ক্ষেত্রে দায়ের দিকে কি ভিন্নতা আছে, অ্যাসেটের দিকে ভিন্নতা নাই। এক মালিকানা কারবারের ব্যালেন্স শিটে অ্যাসেটের যে চারটা হচ্ছে ধাপ, চারটা অংশ, যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে সেই একই চারটা অংশ, কিন্তু দায়ের দিকে ভিন্নতা আছে, যেটা আমরা বললাম। তাহলে আমরা ছক সম্বন্ধে ধারণা পেলাম। এখন আমরা দুইটা উদাহরণ দেখে শেষ করব ইনশাল্লাহ। 29 নাম্বার 1177 পৃষ্ঠা, 1177 পৃষ্ঠা। তাহলে আমরা এই দুটা উদাহরণ দেখে শেষ করব ইনশাল্লাহ ক্লাস। যেহেতু ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারটা ব্যাপক, এটা বলার অপেক্ষা রাখে না, আসলে আমরা সবাই জানি। 1177 পৃষ্ঠা, হ্যাঁ চলে এসছে। তো আমরা একটা বড় অঙ্ক নিয়েছি যাতে আমরা ম্যাক্সিমাম অ্যাডজাস্টমেন্ট বা ম্যাক্সিমাম এন্ট্রির সাথে সাক্ষাৎ পাই। তাহলে এখানে আমরা শুধু বাড়তি জিনিসগুলো, আসলে অ্যাডজাস্টমেন্ট নিয়ে নতুন করে আলোচনা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অ্যাডজাস্টমেন্টের যত ঝামেলা অ্যাডজাস্টমেন্ট চ্যাপ্টার থেকেই জেনে আসতে হবে। এখানে কিছু নতুন কিছু থাকতে পারে। তার মানে এখানে আমি দুইটা অ্যাডজাস্টমেন্ট দেখিয়েছি, যে আসলে অ্যাডজাস্টমেন্টের ধারণার উপরই আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের ফিনিশিং নির্ভর করে। যেমন এখানে প্রথমে দেয়া হয়েছে যে
সাপোজ ইনভেন্টরি অ্যাট দ্য ইন্ড 32,250, তো সেটা আমরা অ্যাডজাস্টমেন্ট কি করি, ইনভেন্টরি ডেবিট পারচেস ক্রেডিট এ প্লাস ই মাইনাস, তার মানে ইনভেন্টরি অ্যাসেট বৃদ্ধি করে দেখাতে হবে, তার মানে এটা অ্যাসেট দেখাতে হবে, এবং পারচেস ই মাইনাস পারচেস এক্সপেন্স থেকে মাইনাস করে দেখাতে হবে। ঠিক একইভাবে এই যে এখানে আছে যে গুডস রোড টাকা 2500 হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাই ফায়ার, এ ক্লেম টু দ্য এক্সটেন্ট অফ টাকা 2100 হ্যাজ বিন অ্যাডমিটেড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। আগুনে পুড়ে গিয়েছে 2500 টাকার পণ্য, যার মধ্যে 2100 টাকা বিমা কোম্পানি দিতে রাজি হয়েছে। তো এটার জন্য অ্যাডজাস্টমেন্ট হবে ইন্স্যুরেন্স ক্লেম রিসিভেবল এ প্লাস, তার মানে ইন্স্যুরেন্স কোম্পানি যেটা দিতে রাজি হয়েছে আমরা পাবো, এটা অ্যাসেট 2100 টাকা। অ্যাবনর্মাল লস ই প্লাস 400 টাকা, যেটা ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে দেবে না, যেটা আমাদের ক্ষতি, এবং পারচেস ই মাইনাস 2500 টাকা, ক্রয়কৃত পণ্য পুড়ে গেছে, তাই জন্য পারচেস ই মাইনাস। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকেই জানলাম আসলে কি কোথায় কিভাবে পোস্টিং করতে হবে। তার মানে ইন্স্যুরেন্স ক্লেম রিসিভেবল কারেন্ট অ্যাসেট দেখাতে হবে 2100, অ্যাবনর্মাল লস এটা নন অপারেটিং এক্সপেন্স বা আদার লসেস দেখাতে হবে 400 টাকা, এবং পারচেস থেকে মাইনাস করে দেখাতে হবে 2500 টাকা। তাহলে এটা হচ্ছে আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মূল হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। তার মানে আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ ধারণাটাই হচ্ছে 3 চ্যাপ্টারের মূল, অ্যাডজাস্টমেন্ট প্রসেস, ওয়ার্কশিট এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা দেখি এখানে ইনকাম স্টেটমেন্ট, আমাদের কোশ্চেনের যে নাম দেওয়া থাকবে, যদি স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম বলে তাহলে সেটা লিখব, আর যদি ইনকাম স্টেটমেন্ট বলে সেটা লিখব। তো এটা যেমন রেভিনিউ ফ্রম সেলস বা অপারেটিং রেভিনিউ, সেলস লেস সেলস রিটার্নস, সেলস ডিসকাউন্ট বাদ দিয়ে নিট সেলস। হ্যাঁ, তারপরে কস্ট অফ গুডস হলে এই জায়গাটা আমাদের সবচেয়ে লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিগিনিং ইনভেন্টরি 27,410, পার্সেস আছে, তারপরে ক্যারেজ ইনওয়ার্ড, কুরাই পরিবহন যোগ করা হয়েছে, তারপর পার্সেস রিটার্ন বাদ দেওয়া হয়েছে, গুডস অ্যাভেলেবল ফর সেল 1,81,705, সেখান থেকে এন্ডিং ইনভেন্টরি 32,250, এবং ড্যামেজ বাই ফায়ার আগুনে পুড়ে গেছে 2500, দুইটা একত্রে হচ্ছে 34,750 টাকা, বাদ দিলে কস্ট অফ গুডস কনজুম যে পণ্যটা আমরা ব্যবহার করেছি। এর সাথে দেখা যাচ্ছে ডাইরেক্ট লেবার এবং ডিপ্রিশন অফ প্লান্ট, এটা যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, তার মানে যে ফ্যাক্টরি নামে কোনো খরচ থাকে, তাহলে বুঝতে হবে যে এটা কারখানা রিলেটেড কোনো খরচ থাকলে বুঝতে হবে এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কলকবজার অবচয়টা আমাদের কস্ট অফ গুডসেলের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে দেখা যাচ্ছে অ্যাড ডাইরেক্ট লেবার এবং ডিপ্রিশন অফ প্ল্যান্ট, তার মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান গণ্য করা হয়েছে, এই জন্য এই 15,840 কস্ট অফ গুডস কনজাম সাথে এটা যোগ করে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড 1,90,205 টাকা। এখন নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট। তারপরে যথারীতি আমরা ছকে আলোচনা করেছি যে অপারেটিং এক্সপেন্স দুই ধরনের, সেলিং এক্সপেন্স আর হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এতে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে আর একটা নামে জেনারেল এক্সপেন্স নামে আখ্যায়িত করা যায়, জেনারেল এক্সপেন্সেস। তাহলে এই দুই খরচ যোগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইনকাম ফ্রম অপারেশন। 42,020 টাকা ইনকাম ফ্রম অপারেশন। তারপরে নন অপারেটিং ইনকাম বা আদার ইনকাম হচ্ছে যোগ 519 টাকা, আর নন অপারেটিং এক্সপেন্স বা আদার এক্সপেন্স হচ্ছে লেস হবে। এখানে ধরা হয়েছে যে 26,240, তার মানে আদার এক্সপেন্স হচ্ছে 519 টাকা, কিন্তু আদার রেভিনিউ হচ্ছে আদার রেভিনিউ হচ্ছে 519 টাকা, আর আদার এক্সপেন্স হচ্ছে 26,240 টাকা। তার মানে আদার এক্সপেন্স বেশি, তাই এখানে লেস হয়েছে। আমাদের ইনকাম ফ্রম অপারেশন ছিল 42,020 টাকা, আর এখানে আদার এক্সপেন্স আদার রেভিনিউর তুলনায় বেশি হয়েছে 25,721 টাকা। সুতরাং নিট ইনকাম 16,299 টাকা, নিট ইনকাম 16,299 টাকা।
এটা আমাদের হয়ে গেল ইনকাম স্টেটমেন্ট। এরপরে হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট যেটা প্রশ্নে যে নাম দেওয়া থাকে আমরা সেটাই ব্যবহার করব। এখানে আমাদের ইচ্ছা মতো কিছু লেখার সুযোগ নেই, যে নামে থাকবে সেটাই লিখতে হবে। তাহলে আমরা দেখি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আমরা ছকে যেটা আলোচনা করলাম যে অবশ্যই ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট। ক্লাসিফাইড ব্যালেন্স শিট সেখানে প্রথমে কারেন্ট অ্যাসেট, প্রথমে অ্যাসেট এবং সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট প্রথমে নিতে হবে, চলতি সম্পত্তি যেগুলো আছে সেগুলো প্রথমে নিতে হবে। কিছুটা প্রবলেম হচ্ছে, সরি। তো কারেন্ট অ্যাসেট প্রথমে, তারপরে হচ্ছে ল্যান্ড বিল্ডিং অ্যান্ড ইকুইপমেন্ট মানে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। কারেন্ট অ্যাসেট যোগ করে হয়েছে 1,15,919 টাকা। তাহলে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, তারপরে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, তারপর যোগ করে হচ্ছে টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট, হ্যাঁ। তো এখানে যেহেতু এক মালিকানা কারবার, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, তো এখানে লাইব্রেরিজ অ্যান্ড অনার্স ইকুইটি বা লাইব্রেরিজ অ্যান্ড ক্যাপিটাল, এখানে আসলে লাইব্রেরিজ অ্যান্ড অনার্স ইকুইটি লেখাটাই উত্তম। লাইব্রেরিজ অ্যান্ড অনার্স ইকুইটি। তো সেটা প্রথমে কারেন্ট লাইবিলিটিস, তারপর লং টার্ম ডেট বা লং টার্ম লাইবিলিটিস, তারপরে ক্যাপিটাল ইন্ডিং ক্যাপিটাল বা অনার্স ইকুইটি। এখানে অনার্স ইকুইটি স্টেটমেন্ট চাই নাই, তাহলে তাই ব্যালেন্স শিটের ভিতরে দেখানো হয়েছে যে পেড ইন ক্যাপিটাল, তারপরে তার মানে প্রারম্ভিক মূলধন যোগ মূলধনের সুদ, তারপরে যোগ নিট লাভ। সেখান থেকে ড্রয়িং বাদ দেওয়া হয়েছে যে নগদ এবং পণ্যদ্রব্য যেটাই উত্তোলন করুক না কেন সেটা বাদ হবে। বাদ হয়ে থাকে হচ্ছে 2,61,049, তাহলে লাইব্রেরি সাইডে যোগ করে 3,36,739 টাকা। তার মানে টোটাল অ্যাসেট 3,36,739 টাকা, টোটাল লাইব্রেরিজ অ্যান্ড ক্যাপিটাল বা টোটাল লাইব্রেরিজ অ্যান্ড অনার্স সিকিউরিটি 3,36,739 টাকা। তো এটা আমরা দেখলাম যে এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী কিভাবে করতে হবে। এখন আমরা একটু জয়েন্ট স্টক কোম্পানি দেখেই ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ক্লাসটা অনেক বড় হয়ে গেল, কিছু করার নেই। তারপরেও তো আসলে ডিটেলস দেখাচ্ছি না, জাস্ট ধারণাগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। 1199 পৃষ্ঠা, 1199 পৃষ্ঠা, হ্যাঁ। যৌথ মূলধনী কারবার জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে কিভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে সেটা আমরা দেখব। এখানে বাড়তি অ্যাডজাস্টমেন্ট যেটা আছে 3 নম্বরে, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 1 লাখ টাকা, হ্যাঁ এটাই শুধু বাড়তি আছে। তো এখানে ইনকাম স্টেটমেন্টে আসলে এখানে নতুন কিছু নাই, শুধু একটুখানি আছে যে টোটাল গ্রস প্রফিট থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দিলে হচ্ছে অপারেটিং ইনকাম সেখান থেকে, যেহেতু এখানে আদার এক্সপেন্স এবং আদার রেভিনিউ নাই, তাহলে অপারেটিং ইনকাম থেকেই আমাদের প্রভিশন ফর ট্যাক্স বাদ দিতে হবে। প্রভিশন ফর ট্যাক্স 1 লাখ টাকা বাদ দেওয়ার পর এখানে যেটা বাইরে হয়েছে 2,47,000, সেটাই হচ্ছে নিট ইনকাম আফটার ট্যাক্স। আর যেহেতু এটা যৌথ মূলধনী কারবার, তাই অনার্স ইকুইটি স্টেটমেন্ট হবে না, হবে হচ্ছে রিটেন আর্নিং স্টেটমেন্ট। সেক্ষেত্রে আমাদের র্যামিলে যে রিটেন আর্নিং আছে 3 লাখ, তার সাথে নিট ইনকাম আফটার ট্যাক্স 2,47,000 যোগ করে 5,47,000 টাকা, সেখান থেকে ইনকাম ট্যাক্স এবং ডিভিডেন্ড পেড। রেয়ামিলে যেহেতু পুরাতন আয়কর সঞ্চিতি নাই, শুধু ইনকাম ট্যাক্স আছে তাই এবং ডিভিডেন্ড পেড আছে, তাই ইনকাম ট্যাক্স এবং ডিভিডেন্ড পেড এই দুটো যোগ করে 1,20,000 টাকা এখন বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে রিটেন আর্নিং ইন্ডিং কত? 2,47,000 টাকা। এটা যথারীতি স্টক হোল্ডার ইকুইটিতে দেখাতে হবে।
এখন আমরা দেখব যে জয়েন্ট স্টক কোম্পানির ব্যালেন্স শিটের ক্ষেত্রে কি পার্থক্য। আমরা ছকে আলোচনা করেছি, আসলে ছকটাই আমরা ফলো করে অঙ্ক প্র্যাকটিস করব। ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা অ্যাকাউন্টিংয়ের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বিস্তারিত হিসাব বিজ্ঞানের বিস্তারিত ধারণা লাগে এখানে। তো এখানে নতুন যেমন প্রভিশন ফর ইনকাম ট্যাক্স কারেন্ট লাইব্রেরিতে আসবে, এটা একটা নতুন। আর স্টক হোল্ডার ইকুইটিতে কমন স্টক এবং রিটেন আর্নিং আসবে, এবং ব্যালেন্স শিট সেট হয়ে যাবে যথারীতি টোটাল লাইব্রেরিজ অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিবরণী বড় অধ্যায় এবং অনেক ধৈর্যশীলতার সাথে লক্ষণীয় বিষয়, প্র্যাকটিস করার বিষয়। এবং আসলে এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে ছকটা হচ্ছে প্রথমত দেখে নিতে হবে, আর তাছাড়া অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ ছক দেখে নিতে হবে, এন্ট্রি সম্বন্ধে ধারণা থাকতে হবে, আর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ ধারণাটা তো মূল চালিকা শক্তি। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে ক্লাস শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ওপরে নিব। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।